ঈশানীর জ্ঞান ফিরতেই মৌলিকে ফাঁসিয়ে দিল নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ কফিনের ভিতর থেকে বারবার করে চিৎকার করে আর বলে, এটা আমাকে কোথায় রেখেছে? দরজা খোলো, আমি তো মনে হচ্ছে একটা বাক্সের মধ্যে। তখনই বিক্রম দেব, মৌলি ওরা ভয় পেয়ে যায় আর বলে, শব্দ কোথা থেকে আসছে? তখন বিক্রম দেব বলে, দাঁড়ান, অনিরুদ্ধর জ্ঞান ফিরে এসেছে। তখনই মৌলি বলে, ও মাই গড, এ তো দেখছি অনিরুদ্ধ জ্ঞান চলে এসেছে। তোমরা কি বলো তো, তোমরা কি অজ্ঞান করেছো? তখনই অনিরুদ্ধ বারবার করে চিৎকার করে আর এইদিকে মনে মনে বলে, কিছু তো শুনতে পাচ্ছি না, কারণ আমাকে এইভাবে আটকে রেখেছে। তখন বিক্রম দেব বলে, এই তাড়াতাড়ি কাজ চালাও। তখন ছেলেটা বলে, স্যার, দুটো কবর খুঁজছি, সময় তো লাগবেই। ওইদিকে বাণী পাগলের মতো অনিরুদ্ধ আর ঈশানীকে খুঁজতে থাকে। মা বাবা, মা মা বলে চিৎকার করে। এদিকে ঈশানী বলে, বাণী আমাকে বাঁচাও। তখনই অনিরুদ্ধ বলে, কেউ আছো, আমাকে বাঁচাও। তখন মৌলি বলে, কি হবে এবার? সবাই তো চলে আসবে। তখন নয়নতারা বলে, আচ্ছা কফিনটা খুলে আবার অজ্ঞান করে দেওয়া যায় না? তখন বিক্রমদেব বলে, না না, এরকম কিছু করা যাবে না, কফিন খোলাই যাবে না। এই, তাড়াতাড়ি করে হাত চালাও, তাড়াতাড়ি করে কফিনটা ভিতরে রাখতে হবে। তখনই ছেলেগুলো বলে, আমরা একা পারবো না, আমাদের সঙ্গে হাত লাগাতে হবে। তখন সবাই মিলে একসঙ্গে হাত লাগিয়ে কফিনগুলোকে নিচে রাখে মাটিতে, তারপরে মাটিতে পুঁতে দেয়। ওইদিকে মৌলি মনে মনে বলে, আজকেই সবকিছু শেষ করে দিলাম। তারপরে অনিরুদ্ধ ভিতর থেকে অনেক চিৎকার করে। এদিকে বাণী যেতে যেতে সেই শ্মশানে চলে যায় যে শ্মশানে ঈশানীকে রাখা হয়েছিল। তখন বাণী বলে, আচ্ছা, এখানে ঈশানী রয় মানে আমার মা ছিল তো? তখনই একটা লোক বলে, হ্যাঁ ছিল তো, কিন্তু একটা সুন্দর করে মেয়ে আর একটা অনেক গয়না পরা বয়স্ক মহিলা তাকে এখান থেকে নিয়ে চলে যায় সৎকার হওয়ার আগেই। তখন বাণী বলে, তাই? তারপরে বাণী বেরিয়ে যায়। এদিকে ওদের দুজনকেই কফিনে পুঁতে দেওয়ার পরে অনিরুদ্ধর কবরের পাশে মৌলি বসে বলে, অনিরুদ্ধ, তোমাকে আমি ভালোবেসেছিলাম, সারা জীবন তোমার সঙ্গে আমি কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুমি ওই বাণীকে বিয়ে করে আমার বিরুদ্ধে চলে গেলে। আজকে সেই জন্য তোমার সবকিছু আমি শেষ করে দিলাম। এই বলে ওরা চলে গেলেই এইদিকে বাণী একটা মন্দির দেখতে পায়। সেখানে প্রার্থনা করলে হঠাৎ করে ঈশানীর হাতে বেঁধে দেওয়া সেই মাদুলিটা দেখতে পায় বাণী। আর মাদুলিটার পিছন পিছন ছুটে তারপরে মাদুলিটা হাতে নিয়ে বলে, এটা তো সেই মাদুলি যেটা আমি মায়ের হাতে বেঁধে দিয়েছিলাম। তারপরে বাণী দেখতে পায় যে সেখানে নরম মাটি। তখন বাণী বলে, এরকম নরম মাটি কেন? মনে হচ্ছে কেউ এই মাটিগুলো খুঁড়েছিল। না না, আমাকে দেখতেই হবে। ওইদিকে অনিরুদ্ধ বলে, না, আমাকে হার মানলে চলবে না, আমাকে এখান থেকে বেরোতেই হবে। এই বলে অনিরুদ্ধ ভিতর থেকে ধাক্কা দিতে থাকে কফিনে। এদিকে বাণী ঈশানীর কবর থেকে মাটি সরাতে থাকে। বাণী মাটি সরাতে সরাতে অন্যদিক দিয়ে অনিরুদ্ধ নিজের বাক্স ভেঙে তারপরে হাত বেরিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে সে কবর খুঁড়ে ওপরে উঠে আসে অনিরুদ্ধ। তখন অনিরুদ্ধ চিৎকার করে ওঠে, নিচে দম ছাড়তে পেরে। তখন তো বাণী অনিরুদ্ধকে দেখে দৌড়ে আসে আর বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি আপনি এখানে, আপনি ঠিক আছেন তো? এই বলেই অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বাণী। আর অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে আর বলে, বাণী, তুমি ঠিক আছো তো? বলো না। তখন বাণী বলে, আমি ঠিক আছি, আপনি ঠিক আছেন তো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমি ঠিক আছি, আমাকে এখানে মাটিতে পুঁতে দিয়েছিল মাসিমণি। তখন বাণী বলে, মা মনে হয় তাহলে ওই কবরে আছে, ওখানে মাকেও পুঁতে দিয়েছে। তারপর অনিরুদ্ধ সেখান থেকে মাটি সরাতে থাকে। তারপরে সে কফিনটা দেখতে পায় আর কফিনটা দুজন অনেক কষ্ট করে মাটি থেকে তুলে আনে। তখন কফিনের মুখটা সরাতেই ঈশানীকে দেখে মা বলে চিৎকার করে ওঠে বাণী আর বলে, মা, আপনি ঠিক আছেন তো মা? কিন্তু ঈশানী কোনো শব্দই করে না। এদিকে অনিরুদ্ধ বলে, মাসিমণি, মাসিমণি। তখনই দেখা যাবে বিক্রম দেব, মৌলি, নয়নতারা সবাই মিলে সেখানে পুলিশ নিয়ে হাজির হয় আর বলে, বাহ, অনিরুদ্ধ আর বাণী, তোমরা এত বড় ষড়যন্ত্রটা করতে পারলে? এইভাবে লাশ চুরি করে এনে দাফন করা হচ্ছে। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় অনিরুদ্ধ আর বাণী। তখন নয়নতারা বলে, কত বড় খারাপ দেখেছেন, লাশ চুরি করছে। তখনই নয়নতারাকে অনিরুদ্ধ বলে, আচ্ছা, আপনাদের সঙ্গে এই বিক্রমদেব কি করছে? উনি আপনাদের সঙ্গে কেন? তখন বিক্রমদেব আর কিছু বলতে পারে না। তখন মৌলি বলে, ওনার কাছে আমি হেল্প চেয়েছিলাম মাকে খোঁজার জন্য। তখন অনিরুদ্ধ বলে, খবরদার, একদম মিথ্যে কথা বলবে না। এই লোকটার কাছে তুমি কি হেল্প চাইছিলে? এই লোকটা এখানে কি করছে? ওর মতো শয়তানের কাছে তুমি কেন হেল্প চাইলে মৌলি? তখন মৌলি কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন বিক্রমদেব বলে, আমিও তো একটা মানুষ, আমার তো ধর্ম মানুষকে হেল্প করা, তাই না?
আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কেন হেল্প করব না? আর মৌলি যখন আমাকে বলল, তখন আমি হেল্প না করে থাকতে পারলাম না। তখনই এই কথা শুনে বাণী বলে, এখানে মিস্টার চ্যাটার্জিকেও পুঁতে ফেলা হয়েছিল। ওই তার প্রমাণ। কফিন ওখানেই আছে। তাহলে দুজনকেই পুঁতে ফেলার চেষ্টা করা হয়েছিল। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ অফিসার, এখানে দেখুন কফিনটা আছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আর এরা কিনা বড় বড় কথা বলছে। তখনই অফিসার বলে, আপনারা চিন্তা করবেন না, সব তদন্ত আমরা করব। আপনাদের এই নিয়ে ভাবতে হবে না। তখনই নয়নতারা ভয় পেয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, কি করে করবেন আপনারা? তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আমাদের কি করতে হবে না করতে হবে সেটা আমরা জানি। তখনই বাণী বলে, দেখুন আমার মা জীবিত আছে, আমার মা মরে যায়নি। প্লিজ আমার মাকে বাঁচানোর চেষ্টা করুন অফিসার। তখনই একজন মহিলা পুলিশ এসেই ঈশানীর পালস চেক করে আর বলে, স্যার পালস এখনো চলছে। তখন তো বাণী খুশি হয়ে যায়। ওইদিকে মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন অফিসার বলে, কি বলছেন আপনি? এটা কি করে হতে পারে? তখন নয়নতারা বলে, অসম্ভব। একজন মরা মানুষ, যার কিনা ডেথ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে, সে বেঁচে থাকে কি করে? তখনই বিক্রমদেব বলে, হ্যাঁ অফিসার, এটা হতেই পারে না। ওনার ডেথ সার্টিফিকেট আমরা পেয়ে গেছি। তখন অনিরুদ্ধ বলে, সবকিছু মিথ্যা অফিসার, জাল। আপনি প্লিজ মাসিমণিকে বাঁচানোর চেষ্টা করুন। তখন বাণী বলে, অফিসার আমি আপনাদের সঙ্গে যাব, কিন্তু আমার মাকে আপনারা বাঁচানোর চেষ্টা করুন। এবার যেন ডক্টর রত্নজয়ের ইনজেকশনটা ঠিক ঠিক মায়ের শরীরে পুশ করা হয়। আমি তো ডক্টরের কথা মতো ইনজেকশনটা পুশ করেছিলাম। তখনই অফিসার তাকিয়ে থাকে। তখন বাণী বলে, প্লিজ অফিসার, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তখনই অনিরুদ্ধ বলে, বাণী তুমি একদম চিন্তা করো না, আমি তো বাইরে আছি। আমি মাসিমণিকে ঠিক সুস্থ করে তুলবো। তখনই অফিসার অ্যাম্বুলেন্সে ফোন করে। আর তারপরেই ঈশানীকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঈশানীর বারবার করে অক্সিজেন লেভেল কমতে থাকে। তখন ডক্টর বলে, অক্সিজেন লেভেল কমতে দেওয়া যাবে না, ইনজেকশন দিন। ওইদিকে তানিয়া ঈশানীর জন্য হাত জোড় করে প্রার্থনা করতে থাকে। তখনই দেখা যাবে পিনাক্ষী বলে, আমি জানতাম ঈশানী একটা ফাইটার, ঈশানীর কিছুতেই কিছু হতে পারে না। ওইদিকে মৌলি আর নয়নতারা প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে সাথী তখন তানিয়াকে বলে, তানিয়া শোনা, তুমি চিন্তা করো না, ঈশানীর কিচ্ছু হবে না, ঈশানী ঠিক সুস্থ হয়ে যাবে। তখন পিনাক্ষী বলে, হ্যাঁ, আমি যখন এসে শুনলাম যে ঈশানীর নাকি সৎকার হয়ে গেছে, তখন তো আমি অবাক হয়ে গেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি না, ঈশানী হেরে যাওয়ার মানুষ নয়। ওদিকে মৌলি বলে, গ্র্যান্ডমমি, এবার কি হবে? মম যদি চোখ খুলে ফেলে, মম যদি সুস্থ হয়ে যায়, তখন যদি আমি ফেঁসে যাই, কি করব আমি? তখন নয়নতারা বলে, একদম চুপ, একটা কথা বলবে না। এখন আমি যা বলছি সেটাই শোনো। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? তখন মৌলি বলে, তুমি কি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো নাকি? অন্যদিকে বাণী জেলের মধ্যে বসে আছে আর বলে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি শুধু আমার মাকে ঠিক করে দাও, আমার মা যেন সুস্থ হয়ে যায়, তুমি শুধু দেখো। এই বলে কাঁদতে থাকে। অন্যদিকে নয়নতারার কথা শুনে মৌলি বলে, গ্র্যান্ডমমি, তুমি আমাকে ফাঁসাতে চাইছো? তখন নয়নতারা বলে, শোনো দিদি ভাই, আমি যেটা বলছি না, সেটা কিন্তু তুমি ফেঁসে যাওয়ার থেকেও বেশি কম কষ্ট। অন্যদিকে অনিরুদ্ধ ইনজেকশন নিয়ে আসার বলে, ডক্টর আপনি ইনজেকশনটা পুশ করে দিন। তখনই ডক্টর সেই নীলকণ্ঠ ডক্টরের সঙ্গে কথা বলে ইনজেকশনটা দিয়ে দেয়। এদিকে ঈশানীর তখনই জ্ঞান ফিরে আসে। ঈশানী একটু একটু করে চোখ খুলতে থাকে। তখন ডক্টর বলে, থ্যাংক গড, ডাক, রোগী এখন স্টেবল আছে। তারপরেই বাণী বসে বসে কান্না করছে। তখন অফিসার আসে। তখন বাণী বলে, অফিসার, আমার মা কেমন আছে? তখন অফিসার বলে, হসপিটাল থেকে ফোন এসেছিল, ঈশানী রয় এখন ভালো আছে, আপনি চিন্তা করবেন না। তখন তো বাণী খুশি হয়ে যায় আর বলে, যাক, তাহলে উপরওয়ালা আমার ডাক শুনেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।